আমি মোহাম্মদ হাসান আলী। সেখানে আমি বগুড়া থেকে বিলং করি এখন, বলতে পারেন। এরপরে আমি সাস্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম 2017 ব্যাচে। অ্যান্ড আমরা করোনার মাঝখানেও কিছু করছি, থার্ড ইয়ার আমাদের করোনার মাঝখানে পড়ছিল, তারপর ফোর্থ ইয়ার করোনার লাস্টের দিকে হয়েছে। তো সফটওয়্যারে অ্যাকচুয়ালি ছিল আমাদের 6 মাসের, টোটাল 4 বছরের কোর্সে লাস্টের 6 মাস একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হিসাবে আমাদের মানে কোর্সের সিলেবাসের অংশই ছিল। তো এখান থেকে আমাদের হলো র্যান্ডমলি 10-15টা করে সিভি প্রত্যেকটা কোম্পানিতে যাইতো, মানে যাদের সাথে মোটামুটি ধরেন বাংলাদেশের টপ যে কোম্পানিগুলো আছে তারা ইন্টার্ন নেয় রেগুলার, তাদের সাথে আর কি একটা ভার্সিটির একটা চুক্তি ছিল যে আমরা আপনাদেরকে 10-15 জনের সিভি দেবো, এর মধ্যে থেকে আপনারা যে মেথডে নর্মালি বাছাই করেন ওই মেথডে বাছাই করে আপনারা 3 জন 4 জন 5 জন যে কয়জন আপনার ভালো লাগে আপনার নিবেন। তো এই প্রসেসে আমার সিভিটা পরে হলো ব্রেন স্টেশনে। তো এরপরে নর্মালি ব্রেন স্টেশনে ধরেন কোডিং একটা সেশন থাকে, দেন একটা নর্মাল টেকনিক্যাল ইন্টারভিউ থাকে, তারপরে টিম বন্ডিং বা টিম ফিটনেস এর একটা মিটিং থাকে। তো এই বলতে পারেন 3-4টা ফেসের মধ্যে দিয়ে আমি আসলে ব্রেন স্টেশনে ঢুকি। সো ঢোকার পরে বলতে পারেন আমি তার ওই সময় বলতে পারেন 2021-এর দিকে, তখন আসলে এমএল তো এতটা মানে হাইপেও ছিল না, আর কাজও বাংলাদেশে ওইরকম ছিল না। মানে তখন ব্রেন স্টেশনে আমি যখন যাই তখন পিওসি লেভেলে কাজ হইতো, এন্ড যদি ক্লায়েন্ট দেখে পছন্দ করতো তাহলে হয়তো ওইটা প্রোডাকশনে যাইতো বা ওইটা বলতে পারে গিটহাবেই পড়ে থাকতো। তো ওই জন্য তাদের আসলে বলতে পারেন ব্রেন স্টেশনের ম্যানেজমেন্ট টিম থেকে চিন্তা ছিল যে যারা ইন্টার্নি হিসেবে আসবে তারা হয়তো ওয়েবে আসবে বা অ্যাপে আসবে, এরকম নর্মাল তাদের চিন্তা ভাবনা ছিল, বা কিউএ হইতে পারে ম্যাক্সিমাম। তো আমি অ্যাকচুয়ালি বলতে পারেন ভার্সিটি থেকেই এআইটা শুরু করি। অ্যান্ড খুব ভালো অ্যাপ ডেভেলপমেন্ট পারতাম, গেমিং ডেভেলপমেন্ট করছি আমি, এআর এর প্রজেক্ট ছিল আমার। কিন্তু ওয়েব আমি খুব একটা পারতাম না, ইন্টারেস্টও অত হইতো না। তো এআই কাইন্ড অফ একটু নতুন, বাট অত পারতাম জিনিসটা এরকম না, ইন্টারেস্ট ছিল। তো ওখান থেকে আমি ধরেন ম্যানেজমেন্টকে বললাম আমি এআই টিমে দেয়। তো ওরা বললো আমাদের তো অ্যাকচুয়ালি এরকম প্রোডাকশনে কোনো এআই টিম নেই, আমাদের একটা আর&ডি ল্যাব আছে। তো চাইলে ওখানে যাইতে পারে, কিন্তু ওইখানে যাওয়ার পরে তোমার জব, বাকিদের ওয়েবে যারা ঢুকবে তাদের জব হইতে পারে, তোমার নাও হইতে পারে। তো তুমি যদি রিস্ক নিতে চাও তাহলে হয়তো আমরা বলে দেখতে পারি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন 6 মাস পরে যা হয় দেখা যাবে। মানে তখন অ্যাকচুয়ালি ধরেন জব কতটা সিরিয়াস জিনিস এই বিষয়ে অত নলেজ ছিল না, মানে কেয়ারলেস টাইপ ছিল। তো এখান থেকে আর&ডি ল্যাবে ঢোকা। আহ, তারপরে ধরেন আমার মেন্টর যিনি ছিলেন রিফাত ভাই, উনি অ্যাকচুয়ালি অনেক ভালো হেল্প করছেন, অনেক মজার মজার জিনিস শিখাইছেন, প্লাস কিভাবে লার্নিংটা স্মুথ রাখা যায়, কার্ভটা উপরে কন্টিনিউ যাইতে থাকে। তো এটাতে হেল্প। তো আমি চেষ্টা করবো ধরেন এই 6 মাস বলতে পারেন আমার ইন্টার্নশিপ পিরিয়ডের যে 6 মাস, আপনারা অলমোস্ট 6 মাস টাইমই পাবেন। তো এর মধ্যে আমি ট্রাই করবো সবার সাথে কানেক্ট হওয়ার, সবারই আলাদা যদি লার্নিং পাথ হয় সবার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল লার্নিং পাথ করে দেওয়ার। আহ, যাতে ধরেন প্রত্যেক উইকেই তো আমাদের কথা হবে, তো যাতে উইকলি আমরা একটা ধরেন পার্সোনাল কতটুকু গোল অ্যাচিভ হয়েছে, পরের উইকে কি করতে পারে, এরকম জিনিসপত্র অ্যাচিভ করতে পারে, এরকম ট্রাই করবো আপনাদেরকে হেল্প। সো ব্রেন স্টেশনে থাকাকালীন আমি প্রথম 6 মাস অ্যাকচুয়ালি কম্পিউটার ভিশনেরই প্রজেক্ট করি, ওইটা একটা পিওসি প্রজেক্ট ছিল ইউনিলিভারে। তো ওই প্রজেক্টে আমি ধরেন কম্পিউটার ভিশনের ওই সময় যতগুলো কাজ হচ্ছিল, যেমন সিনথেটিকলি ইমেজ জেনারেট করা, কিভাবে আপনার যে ব্লেন্ডার আছে বা ইমেজের যতগুলো টুল আছে এগুলো ইউজ করে আপনি সিনথেটিক ডাটা কিভাবে ম্যানিপুলেট করতে পারেন, জেনারেট করতে পারেন। এরপরে ওই সময় আমরা ইয়েলো মডেল ইউজ করছিলাম, সো ইয়েলো মডেল কিভাবে টিউনিং করা যায়, দেন মডেলের আর্কিটেকচার সামান্য একটু চেঞ্জ করে, চেঞ্জ করে কিভাবে আমাদের উদ্দেশ্যে আর ইউজ করা যায়। তো এর পরবর্তীতে ওইটা সিম্পলি জাস্ট, তখন তো অ্যাকচুয়ালি প্রোডাকশন ছিল না, নর্মাল ডিপ্লয়মেন্ট আর কি। তারপরে আমি যখন 6 মাস শেষ হয় তখন আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টও পাই। বাস মোটামুটি আমি প্রজেক্টটা শেষ করতে পারছি, বাকি আরো আমার সাথে আরো 2-3 জন ছিল তাদের সাথে মিলে। তো এরপরে আমরা অ্যাকচুয়ালি আমরা 3 জন ছিলাম টোটাল মেশিন লার্নিং বা বলতে পারেন ডাটা সায়েন্স ইন্টার্ন হিসেবে একই সাথে আমরা ঢুকছিলাম। তো আমরা 3 জনকে, আমাদের 3 জনকে অ্যাকচুয়ালি কোম্পানি নিয়ে নেয়। তারপর আমরা ডাটা রিলেটেড এবং মেশিন লার্নিং রিলেটেড কাজ করি, এবং আমি যখন রেজিস্ট্রেশন শেষ করি তখন অ্যাকচুয়ালি বলতে পারেন লাস্ট
6 মাসের মতো আম কাজ শুরু করছি হলো জিপিটির সাথে। তখন অ্যাকচুয়ালি ২০২৩ সালে যখন জিপিটি লঞ্চ হয়, তো লাস্ট ৬ মাস বলতে পারেন জিপিটির সাথে কাজ করা। আর মিডে আমি ডাটা ওয়্যারহাউস, ডাটা ম্যানেজ কাজ করছি। প্লাস একজন ভাই আছেন, উনি অ্যাকচুয়ালি সাস্টে ফিজিক্স ফার্স্ট ব্যাচ। সুবহানাল্লাহ! তো অনেক সিনিয়র মানুষ। ওকে ভাই, ইনশাআল্লাহ আপনাদের যখন ইন্ট্রোডাকশন তখন আরো বেশি ডিটেইলস এ কথা। সো এরপরে আমি হাওড়াকিতে জয়েন করি। সো বেন স্টেশন ছাড়ার মেইন রিজন ছিল অ্যাকচুয়ালি ওই সময় আমাদের খুব মানে জিপিটি আসার পরে বাংলাদেশ থেকে মেশিন লার্নিং প্রজেক্ট অনেকটাই চলে গেছে। মানে ডাটা প্রাইভেসি এইসব অনেক কিছু চিন্তা করে। তো যার কারণে আমাদের টিমটাকে হলো ভাগ করে দেওয়া হয়। আর&ডি একদম বাদ দেওয়া হয়। তো এইসব ধরেন ইন্টারনাল অনেক কারণে ব্রেন স্টেশন ছাড়ার একটা জিনিস চলে আসে। তারপরে আমি হাওড়াকিতে যাই। হাওড়াকিতে মেইনলি তখন সেম রিলেটেডই কাজ হইতো যে জিপিটি দিয়ে কিভাবে অটোমেশন করা যায়, কিভাবে র‍্যাগ ডেভেলপ করা যায়, এজেন্ট ডেভেলপ করা যায়। তো এবং তখন তো ইমেজ মডেল আসলে আসছিল না। এখন ওই সময় ধরেন আ মাল্টি মডাল যেগুলো ওইগুলো তেমন ছিল না। শুধু জিপিটি 3.5 আসছিল আর জিপিটি 3 ছিল। বাকি কারো অস্তিত্বই ছিল না। সো এই সময় দেখা যাইত যে তারা হলো ট্যাক্সের, ইউএস ট্যাক্সের কিছু অটোমেশনের কাজ করত। তো ওইখানে কম্পিউটার ভিশনের যেগুলো ওসিআর মডেল আছে ওইগুলো ইউজ করে দেখা যাইত ডাটা নিয়ে আসতো এন্ড আমার কাজটা কাইন্ড অফ অটোমেট করে ফিল্টার করে ডাটাগুলোতে ডাটাবেজে নিয়ে যাওয়া। অ্যান্ড আপনি যদি হলো ডাটাবেজে কাজ করে থাকেন, দেখবেন যে এইটাতে ইনসার্ট করা মানে ওয়ান অফ দা মানে ক্রুশিয়াল জিনিস যে আপনার ডাটা যদি একটু ভুল হয় অনেক কিছু ফিউচারে ইফেক্ট করে। ডাটা গভর্নেন্স বলে একটা আলাদা ফিল্ডই আছে বলতে পারেন, যেমন ফুডিশটাকে একটা আলাদা ডোমেইন, ডাটা গভর্নেন্স এরকম আলাদা একটা ডোমেইন আছে এবং খুবই হাই ভ্যালুয়েবল। মানে অলমোস্ট ইউরোপ এবং ইউএসএ তে এটা ভালো একটা ডিমান্ডিং সাবজেক্ট আর কি, মানে বলতে পারেন জব আর কি। সো এটা কাইন্ড অফ অনেকটা সিকিউরিটির সাথেও রিলেটেড যে কিভাবে লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে থেকে ডাটা গভর্নেন্স করবেন, ডাটা ট্র্যাক করবেন, এইসব বিষয়। সো এরপরে আমি ডাব্লিউএইচডি তে আসি। সো ডাব্লিউএসডি তে মেইনলি ফিনটেক বেসড কোম্পানি, তো তাদের প্রজেক্ট জব সবকিছু বলতে পারেন যে হলো ব্যাংকিং রিলেটেড। বাট ব্যাংকিং বলতে ধরেন আমাদের দেশে ব্যাংকিং যেরকম বুঝায় ওই রকম ব্যাংকিং না। সো আমাদের দেশে ব্যাংকিং ধরেন যে হয়তো ব্যাংকের কাস্টমারের যে ডাটা আছে তাদের প্রেডিকশন করা, বা ধরেন তারা লোন ফ্রড ডিটেক্ট করা এইসব কাজ। সো তারা অ্যাকচুয়ালি হলো WSD যেটা করতো তারা আরেক স্টেপ উপরে ছিল। মানে ব্যাংক যেখানে আমাদের ইনভেস্ট করে, ধরেন ব্যাংকটা আমরা তো ব্যাংকের কাছে টাকা রাখি। অ্যান্ড ব্যাংকটা এই টাকাগুলো কোথাও ইনভেস্ট করে। দেন ওখান থেকে ধরেন ব্যাংকের প্রফিট হয়। এবং কালকে সম্ভবত একটা নিউজ আসছে যে ইবিএল এই বছর অলমোস্ট ১,০০০ কোটির মতো আ প্রফিট করছে। সো কাইন্ড অফ হলো ব্যাংক কিন্তু আমাদের টাকা যেগুলো রাখে ওগুলোই তারা কোথাও একটা ইনভেস্ট করে, দেন ওইখান থেকে টাকা আসে। সো যেইটা WSD করতো যে এই যে আমরা ইনভেস্ট করতেছে ব্যাংক, এইটা অ্যাকচুয়ালি রেগুলেট করা, এইটা হলো ফিল্টার করা যে আমি যে ইনভেস্ট করব তারা রিলায়েবল কিনা। তো সাপোজ হইতে পারে যে ব্যাংক আপনার যেগুলো ইলেকট্রিক কোম্পানি আছে, কার কোম্পানি আছে সেগুলোতে ইনভেস্ট করে যাদের ফিউচার ভালো দেখে। সো কাইন্ড অফ হলো WSD তে এইরকম কাজ হইতো যে অনেকগুলো আপনার কোম্পানি আছে পৃথিবীতে, ধরেন ইউরোপে, ইউএসএ তে। তো এদের মধ্যে কোন কোম্পানিকে আমি ধরেন যদি আহ ইনভেস্ট করি তাহলে আমার বেশি মুনাফা আসবে। সো এইটা কোম্পানির অনেক ইনফরমেশন থাকে। যেমন কোম্পানির ডিরেক্টর কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, কোম্পানির এমপ্লয়ি সংখ্যা কিরকম, দেন কোম্পানির ওই থার্ড যে কোম্পানি, ব্যাংক যে কোম্পানিতে ইনভেস্ট করবে তাদের প্রফিট কেমন, তাদের স্ট্রাকচার কেমন, মানে এইসব অনেক জিনিসপত্র। সো এখানে দেখা যায় তো যে নরমাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা যে কথা বলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এইটাতে তারা হলো করতো না। তারা নরম যে টাইপে ডাটাগুলো ইনসার্ট করতো, এই ডাটাগুলো HTML ফরম্যাট অথবা XML ফরম্যাটে ইনসার্ট হতো। কারণ ভেজাল হলো যখন নতুন তাদের মোটামুটি ধরেন প্রতিদিনে মোটামুটি ১০০টার মতো নতুন কোম্পানি রেজিস্টার হতো, কিছু কোম্পানি বের হয়ে যেত। তো দেখা যায় এটা একটা ম্যানুয়াল টাস্ক ছিল। কিন্তু যখন এআই আসছে তখন তারা মেলোডি নামে একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট লঞ্চ করে, যে এটা অ্যাকচুয়ালি এই অটোমেশনের কাজটা করার ট্রাই করতো, যে কোম্পানি নিজে থেকে এই ইনফরমেশন গুলো দিলে এগুলো ভেরিফাই করে সে ইনসার্ট করে দিবে, বা ফ্ল্যাগ রেইজ করবে, গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, এরকম অনেক কিছু। তো এইখানে বলতে পারেন আমি র‍্যাগ এজেন্ট আর টেস্টিং, র‍্যাগের টেস্টিং,
রিগ্রেশন টেস্টিং এসব নিয়ে কাজ করছি। সো এরপরে আমি হলো ডাব্লিউএসডি তে যখন কন্টিনিউয়াসলি কাজ করার পরে হঠাৎ করে আমি একটা হলো সিনিয়র পজিশনের অপরচুনিটি পাই। এটা হলো অনেকটা অন্য একটা ইন্ডাস্ট্রি যেটা ফিনটেক ছিল, এইখানে এইটা সাস বেস প্রোডাক্ট মেইনলি ছিল। আর তাদের তো সাবজেক্ট প্রোডাক্ট আমি এর আগে কখনোই করি না, তো এই জন্য অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আর একটা জিনিস ছিল এটা অনেকটা রিমোট অ্যাক্টিভিটি, যেটা এটা অনেকটাই হাইব্রিড। সো মনে হয়েছে যে আমি ধরেন বাসায় বেশি টাইম থাকতে পারবো, জবও করতে পারবো। আর সাসে কাজ করলে একটা সুবিধা হলো আপনি ধরেন প্রোডাক্ট কিভাবে স্কেল হয়, মানে যখন 10 জন মানুষ ইউজ করে তার জন্য যে সফটওয়্যার, যখন ওই সফটওয়্যারটা 1,000 জন 10,000 জন ইউজ করবে, সেই সফটওয়্যারটার অ্যাকচুয়ালি অপটিমাইজেশন অনেক বেশি হয়, যেটা আমি ধরেন ব্রেন স্টেশন বা এক ডাব্লিউএসডি তে কখনো সুযোগ হয় নাই, কারণ তাদের ইউজার বেজ ওই রকম বেশি ছিল না যে জিনিসটা গ্রো করতেছে অনেক বেশি। তো স্কেল করার চিন্তা থেকে আমি অ্যাকচুয়ালি একমিতে আসি, এবং এইখানে মোটামুটি এখন স্কেলিং নিয়েই মেইনলি কাজ হচ্ছে। মানে ওদের একটা এক্সিস্টিং সফটওয়্যার আছে সাইফার নামে। তো সাইফার বেসিক্যালি আপনার ডকুমেন্ট দেন ডাটাবেজের জন্য এজেন্ট বলতে পারে। সো এইটাই এখন আমরা হলো মাল্টিপল বিভিন্ন কান্ট্রিতে তারা হলো সেল করা ট্রাই করতেছে, এবং যখনই একটা নতুন আসে তখনই আমাদের ধরেন স্কেলিং এর জিনিসটা আসে। তো এখন ধরেন সফটওয়্যারটা অনেকটা অপটিমাইজ করা, নতুন যে পেপার গুলো বের হচ্ছে, টেকনোলজি গুলো বের হচ্ছে, এগুলোর সাথে অ্যাডাপ্ট করা, কোডের আপডেট করা, এই সব বিষয়ের সাথে বলতে পারেন জড়িত। আর পাশাপাশি যখনই আপনি কোডের আপডেটের সাথে থাকবে, তখন আপনার একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক থাকতে হবে, টেস্টিং একটা মডিউল থাকতে হবে, যেটা আপডেট করতেছেন এটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল কি না, কত পার্সেন্ট আপনাকে হলো অপটিমাইজ করা হয়েছে এই রেজাল্টটা দিয়ে। কারণ অনেক সময় আমরা ধরেন অনেক ভালো অপটিমাইজ করতে পারি, কিন্তু দেখা যায় হয়তো আগের রেজাল্টে 90%, এখন হয়তো 92%। সো 2%-এর জন্য ইনফ্রাস্ট্রাকচারে যে ধরেন হিট হবে বা ইনফ্রাস্ট্রাকচারের কস্ট যে বেশি হবে বা কম হবে, সেটা আসলে করার প্রয়োজন আছে কিনা এটার উপর অনেক সময় ডিপেন্ড করে যে আমরা এটা করবো। তো এই জন্য বলতে পারেন এআই ফিল্ডে টেস্টিংটা হলো অনেকটা কষ্টের সাথে রিলেটেড। আপনি ফুল স্ট্যাকে টেস্টিংটা কষ্টের সাথে রিলেটেড না, এটা খালি হলো ফিচার গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এটা। বাট এআই ফিল্ডে কাইন্ড অফ আপনি ফিচারও কাজ করা লাগে, আবার কষ্টের জিনিসটাও দেখা লাগে, ইউজার এক্সপিরিয়েন্সও কিছু হচ্ছে কিনা, কারণ এখানে রেসপন্স লেটেন্সির একটা বিষয় আসে, যেটা ফুল স্ট্যাকে আপনি হয়তো পাবেন না। রেসপন্স লেটেন্সি বা কস্ট এই জিনিসগুলো ওইখানে থাকে। তো এইখানে দেখা যায় জিনিসটা একটু হাইব্রিড হয়ে যায়। তো এখন কাইন্ড অফ আমার কাজ এইসব নিয়ে। এখন আমি জাস্ট একটা স্লাইড শেয়ার করবো, এটা বলতে পারেন যে আমরা কি কি শিখতেছি এই কোর্সের মাধ্যমে। এইটা একটা জাস্ট সিম্পল স্লাইড, এইটা এডুকেটিভ খুব একটা হবে না, জাস্ট সামারি টাইপের। সো আই থিঙ্ক আপনারা এটা দেখতে পাচ্ছেন। সো এই স্লাইডটার কিছু অংশ হতে পারে এইটাও এআই জেনারেটেড করা, আপনাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ, জি। দেখতে পাচ্ছি ভাইয়া। সো জি, ওকে। সো বলতে পারেন যে এআই কাইন্ড অফ হলো আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, যাকে আপনি ধরেন যে কোনো কাজে ইউজ করতে পারেন। অ্যান্ড এআই সব কাজেই পারফেক্ট হবে না, অ্যান্ড পারফেক্ট হইতে অনেক সময় লাগবে। আপনি বলতে পারেন না যে 10 বছরের মধ্যে হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি হবে না, এটা কখনোই হবে না। 10 বছরের মধ্যে এআই মানুষের লেভেলে আসতে পারবে। বাট হ্যাঁ, কিছু কিছু কাজে মানুষের থেকেও ভালো করবে। যেমন সে ধরেন লেখার ক্ষেত্রে মানুষের থেকে ভালো সামারি করে লিখতে পারবে। সে হয়তো আপনার সিসিটিভি আমরা দেখি যে গার্ড রাখি, এখন বলা যায় প্রত্যেকটা বাড়িতে একজন করে গার্ড থাকে বাংলাদেশে, যদি ঢাকার কথা চিন্তা করেন। সো এখানে আপনি যদি একটা ডেডিকেটেড এআই বিল্ড করতে পারেন যে সিসিটিভি মনিটর করে অ্যানোমালি ডিটেক্ট করবে, ও ওই কাজে পারফেক্ট হবে। অন্য কাজ না পারলে ওই একটা কাজে ও পারফেক্ট। আর ওর তো কোনো ধরেন লিমিটেশন নাই, ঘুম নাই, খাওয়া দাওয়া কিছু নাই, একজন সিকিউরিটি গার্ডের থেকে ও ভালো পারফর্ম করবে। একইভাবে ধরেন একটা সিভিল কনস্ট্রাকশনে হয়তো দেখা যাইতে পারে, ভাই যেহেতু সিভিল, তো আমি ট্রাই করবো আপনাদের বেসিক যেহেতু আইডিয়া পাইছি, সো রিলেটেড এক্সাম্পল গুলো ওইভাবে দিয়ে আপনাদের কানেক্ট করার ট্রাই করবো।
সো সিভিলে হয়তো এরকম কিছু আছে যে কোয়ালিটি কন্ট্রোলের বিষয়ে আপনারা হয়তো অনেক সময় ক্যামেরার উপর রিলাই করতে পারেন যে ঠিক মতো মিক্স হচ্ছে কিনা, ওয়ার্কাররা ঠিক মতো কাজ করতেছে কিনা। আপনি এরকম একটা এআই বানাইতে পারেন। এই কোর্সের পরে আপনি চাইলে এরকম একটা এআই বানাইতে পারবেন। তো এআই দিয়ে আপনি এইরকম একটা স্পেসিফিক কাজ একজন মানুষের থেকে ভালো করে করতে পারবেন। কিন্তু একজন মানুষ যেরকম অনেকগুলো কাজ ভালোভাবে পারফর্ম করতে পারে, সে বাবা হিসেবে ভালো হইতে পারে, বাজার ভালো করতে পারে, ভাই হিসেবে ভালো হইতে পারে, ছেলে হিসেবে ভালো হইতে পারে। এআই মানে মাল্টি পারপোজ এআই আসলে ওইরকম ভালো হবে না। আপনি যদি মাল্টি মডেল এআই গুলো দেখেন, লাভা দেখেন বা জিপিটির যে মডেল গুলো আছে, তারা দেখবেন যে স্ট্রাগল করে। অ্যান্ড হয়তো দুই একটা, যখন আপনি শুধুমাত্র ইনিশিয়াল টেস্টিং করেন, যেটাকে ড্রাগ টেস্টিং অবশ্যই করি, যে 8-10টা জিনিস ডাটা সেট, 8-10টা স্যাম্পল দিয়ে আপনি খালি টেস্টিং করবে, দেখলেন যে ও অনেক ভালো। যখন এটা হাজার হাজারে চলে যাবে তখন আপনার, কিন্তু একটা মানুষের ধরেন, যদিও সে সব বিষয়ে অত পারফেক্ট না, কিন্তু এভারেজে অনেক ভালো পারফর্ম করতে পারে। সো এআই কে আপনি যত অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভালো ফিল্টার করে ইউজ করতে পারবেন, তত বেশি আপনি ধরেন যে কাজের মধ্যে প্রোডাক্টিভিটি বা ফাস্ট আউটপুট দিতে পারবেন। সো আমাদের বলতে পারেন প্রজেক্ট গুলো অনেকটা ট্রাই করবো আপনাদের হলো রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে, অথবা আপনার যে বিষয়ে হয়তো আইডিয়া আছে সে বিষয়ে আপনারা যাতে প্রজেক্ট গুলো করতে পারেন। কেউ যদি ধরেন ফার্মিং এ কম্পিউটার ভিশনের প্রজেক্ট করতে চান, যে ডিজিজ ডিটেক্ট করার জন্য বা গ্রোথ ডিটেক্ট করার জন্য, তাহলে ওই রকম ডাটা সেট আমরা অ্যাভেলেবল ফ্রিতে আছে। বা আমরা সিনথেটিকলি কিভাবে জেনারেট করে ডাটা একটা অ্যামাউন্টে তৈরি করে মডেল ট্রেন করতে পারে, ডিপ্লয় করতে পারে, এটা আমরা দেখবো। সো এটা বলতে পারেন এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার বেসিক্যালি জার্নিটাকে ইজি করে দেবে। সো এটা পুরোটাই অনলাইন হবে, লাইভ আর রেকর্ডেড দুইটা ফরম্যাটেই থাকবে। সো আমি এক্সপেক্ট করবো লাইভে আপনারা যদি পারেন তো থাকবেন, আর যদি না পারেন রেকর্ডেড যে ভার্সনটা থাকবে ওইটা আপনারা দুইবার দেখবেন। অ্যান্ড দুইবার দেখে আপনারা নোট নেওয়ার ট্রাই করবেন যে আমরা কি কি জিনিস ডিসকাস করছি, আমাদের সিলেবাসের সাথে কতটুকু মিলছে। অ্যান্ড দ্বিতীয়বার ট্রাই করবেন আপনারা একটু গুগল সার্চ করে টার্ম গুলো, যেহেতু প্রথমবার আপনি নোট করবেন, দ্বিতীয়বারে নোট করবেন, তো দ্বিতীয়বারে চেষ্টা করবেন যে টার্ম গুলো একটু গুগল করে টার্মের সম্পর্কে আরেকটু বেশি জানা, যাতে আপনি ধরেন পরের উইকে যখন কোয়েশ্চেনের সুযোগ হবে বা ওই লাইভ ক্লাসে আপনি কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম, ওয়েলকাম। সো যাতে হলো আপনি আরো বেশি শিখতে পারেন। সো যত বেশি আপনি ধরেন যে গুগল করবেন, আপনি তত বেশি শিখতে পারবেন। সো এইটা। আর ডিউরেশন মোটামুটি আমাদের 7 মাস আশেপাশে হবে। অ্যান্ড ওরিয়েন্টেশনটা আজকে, অ্যান্ড আই থিঙ্ক আমরা ইনশাল্লাহ 20 তারিখ থেকে ফুল স্টার্ট করতে পারবো। সো এর মধ্যে দুইজন ইনস্ট্রাক্টর আছে, একজন আমি। সো আমি বেসিক্যালি এখন সিনিয়র এআই ইঞ্জিনিয়ার হিসেবে একমিতে আছি। সো এইখানে বলতে পারেন আমার জার্নিটা খুব একটা রিসার্চ ওরিয়েন্টেড না, বলতে পারেন অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ার। সো এখানে বলতে পারেন আমি মডেল নিয়ে কাজ করছি, ডাটা কিভাবে কিউরেট করা যায়, ডাটা কিভাবে পলিশ করে মডেলের জন্য রেডি করা যায়, মডেলকে কিভাবে অপটিমাইজ করা যায়, দেন ইনফারেন্সে যেটাকে আমরা ডেপ্লয়মেন্ট বলি। সো ডেপ্লয়মেন্ট কিভাবে ইজিলি করা যায় এবং ইউজারের সংখ্যা বাড়লে যাতে আর্কিটেকচারটা ভেঙে না যায় বা ধরেন বটলনেক সিচুয়েশন তৈরি না হয়, ব্রেক না করে, এইটা নিয়ে বলতে পারেন আমার এক্সপিরিয়েন্স আছে। আর রিসার্চের এক্সপিরিয়েন্স খুবই অল্প, বলতে পারেন প্রজেক্ট রিলেটেড। যখন আমি কোনো প্রজেক্টে আটকে গেছি তখন হয়তো আমি মডেলের আর্কিটেকচারে গেছি। যেমন আমি ইয়েলো যখন করছি তখন ইয়েলো V5 আমি ট্রাই করছি, তো ইয়েলো V5 কে কিভাবে একটু টুইক করা যায় আহ ঠিক মতো আউটপুট আসার জন্য। এখন আমরা অনেক সময় হলো প্রাইভেট জিপিটি ইউজ করে থাকি, প্রাইভেট মডেল গুলো ইউজ করে থাকি এলএলএম, যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখন বলতে পারেন যে আর্কিটেকচার লেভেলে একটু ঢোকা হয়। তো আমি ট্রাই করবো কিছু কিছু মডেলের আর্কিটেকচার যেগুলো ধরেন যে খুব পরিচিত, রেগুলার ইউজ হয় খুব, ওই মডেলগুলো আপনাদেরকে দেখানো আর্কিটেকচারে কিভাবে আপনি ছোট একটু চেঞ্জ করলে অনেক একটা যে কোনো বিষয়ে ইমপ্রুভমেন্ট আনা যায়। আর এখানে যেহেতু একজন ভাইয়া আছেন, উনি অ্যাকচুয়ালি আই থিঙ্ক গ্রামীণ ফোনে কাজ করতেছেন। তো ওনার কাইন্ড অফ হলো জিনিসটা হলো এন্টারপ্রাইজ গ্রেডের সফটওয়্যারের জন্য কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়। সো এআই দিয়ে সিকিউরিটির কাজ করা যায়, বাট কিভাবে করা যায় ইনশাল্লাহ আমরা দেখবো। আর অলমোস্ট সবগুলো সফটওয়্যারই আস্তে আস্তে যদি গ্রো ঠিক মতো করে অ্যান্ড ঠিক মতো প্ল্যানিং হয়, তাহলে এটা আস্তে আস্তে এন্টারপ্রাইজ লেভেলে নিয়ে যাওয়া যায়। বাট আমাদের বাংলাদেশি মাইন্ডসেটে আমি যতটুকু দেখছি তারা হলো খুব দ্রুত প্রফিটের এক্সপেকটেশন রাখে। তো যার কারণে দেখা যায় যে প্রোডাক্টের প্ল্যানিং, রোড ম্যাপ সব 6 মাস 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়।
অ্যান্ড আমি ধরেন ফরেন যে কয়টা কোম্পানিতে কাজ করছি, ধরেন হাওড়াকি, ডাব্লিউএসটি, একমিতে আমি যার সাথে কাজ করি উনি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। তো ওদের চিন্তা ভাবনাটা অনেকটা বলতে পারেন লম্বা। মানে ওরা খুব ছোট হারকে কিছুই মনে করে না, মানে লং টাইম গোল অ্যাচিভ করার জন্য ওরা দেখা যায় 3 বছর 4 বছর, অনেক সময় তার বেশিও আসলে করতে থাকে। ডাব্লিউএসডি তে মেলোডি আমি যখন যাই তখন ওইটা 3 বছর ধরে কাজ করতেছিল, and তারপরে আরো কন্টিনিউয়াস আছে। তো দেখা যায় বাংলাদেশে কোনো কোম্পানি এআই যে কোনো একটা প্রোডাক্টের পিছনে 3 বছর দিছে, খুব রেয়ার, খুবই রেয়ার কোম্পানি। তো এরপরে শামীম আহমেদ উনি হয়তো সামনের দিন থেকে আসবেন, সো ওনার কাইন্ড অফ হলো এক্সপিরিয়েন্স হলো অনেকটা থিওরিটিক্যাল প্লাস পাবলিকেশন, রিসার্চ রিলেটেড। সো যারা রিসার্চ রিলেটেড ফিউচারে কাজ করবেন বা বেশি ডেপথে হলো মডেলের আর্কিটেকচার দেখার চিন্তা ভাবনা আছে, আহ, কিভাবে এআই ইনসাইট পাওয়া যাবে, কিভাবে আপনি মডেল ধরেন যে ইউজ করবেন যদি আপনার যে কোনো মডেলের আর্কিটেকচার লেভেলে চেঞ্জ করে, উনি ওইটা দেখাবেন আর ইনোভেটিভ জিনিসপত্র। এন্ড আমাদের এই 26 উইকের এর মধ্যে ফেজ গুলো 4 ভাগে ভাগ করা, এটা বলতে পারেন হলো আমার সেন্সে 4 ভাগে ভাগ করা। একটা হলো ফাউন্ডেশন লেভেল, যেখানে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। সো পাইথন অ্যাকচুয়ালি আমাদের বলতে পারেন যারা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই ফিল্ডে আসবে তাদের পাইথন জানাই লাগবে। মানে পাইথন দিয়েই বলতে পারেন এখানে শুরু হয়। বাট এখানে সি প্লাস প্লাসটা অনেক বলতে পারেন একটা নেসেসারি জিনিস। অ্যান্ড এটা নলেজ থাকলে ভালো, আপনি যত ডিপে যাবেন অর্থাৎ অপটিমাইজেশনের দিকে যাবেন তখন অ্যাকচুয়ালি পাইথন থেকে আপনাকে সি প্লাস প্লাসে যাইতে হবে। সো সি প্লাস প্লাসে যদি নলেজ থাকে অ্যান্ড ডেপথে থাকে তাহলে এটা খুবই ভালো, বাট পাইথনে আপনার বেসিক নলেজটা অবশ্যই লাগবে। এন্ড আই থিঙ্ক আপনি যদি হলো লেট কোড অথবা ক্যাগেলের কিছু পাইথন কোর্স আছে, মানে রোডম্যাপ টাইপের, ওইটা যদি কমপ্লিট করেন ওখানে 20-25টার মতো প্রবলেম দেওয়া আছে বা মডিউল আছে, ওইটা ইজিলি আপনি করলেই পাইথনের ইজিলি হয়ে যাবে। আর আমরা যে কোর্সে যে জিনিসগুলো ইনক্লুড করছি পাইথনে ওইগুলো জাস্ট দেখলেই কমপ্লিট হয়ে যাবে। এরপর ডাটা অ্যানালাইসিস, সো এটা বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল যে ডাটা, এখানে আমরা দেখবো কিভাবে নিউমেরিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করা লাগে, এখান থেকে ইনসাইট বের করা লাগে। এরপরে সাম ম্যাথের ফাউন্ডেশন থাকবে। আর ফেজ টু তে আমরা হলো কোর মডিউলে যাব। সো এইখানে 2 টাইপের মডিউল থাকবে, মানে পুরো মেশিন লার্নিং কে যদি আপনি ধরেন একটা ডায়াগ্রাম চিন্তা করেন, ভেন ডায়াগ্রাম, সো এইখানে বেসিক্যালি 2টা জিনিসের একটা কম্বিনেশন, এআইটা একটা মেশিন লার্নিং আর একটা ডিপ লার্নিং। সো মেশিন লার্নিং এর যে কোর এইটা আমরা দেখবো। বাট এখন যে যুগে আমরা আসছি, মানে এখন যে জিনিসগুলো ট্রেন্ডিং এ আছে সেগুলো বলতে পারেন ডিপ লার্নিং এর জিনিসপত্র। সো মেশিন লার্নিং এর জিনিসপত্র অ্যাকচুয়ালি ব্যাংক অথবা যেখানে ধরেন যে খুব বেশি আহ মডেল কিভাবে কাজ করতেছে এক্স্যাক্টলি জানা প্রয়োজন হয়, কোনো ব্ল্যাক বক্সের আহ থাকা যাবে না, সেরকম কাজে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং ইউজ করা হয়, মডেল গুলো ইউজ করা হয়। ডিপ লার্নিং যেমন আমার এখন যেরকম এলএলএম গুলো চলতেছে, এর আগে ট্রান্সফর্মার, জ্ঞান, এসব সবগুলো ডিপ লার্নিং মডেল। সো এখানে একটা দুর্বলতা হলো যে আপনি মডেলের কিভাবে কাজ করতেছে এক্স্যাক্টলি আপনি এক্সপ্লেন করতে পারবেন না, মানে কিছু জিনিস থাকে যেটা ব্ল্যাক বক্সের মতো থাকে। যে এটা হচ্ছে ডিভাইন ওয়েতে হচ্ছে, কেমনে হচ্ছে আল্লাহ ভালো জানে। এইরকম কিছু জিনিস আছে ডিপ লার্নিং এর। বড় মডেল গুলো যত হবে তত আপনি এটার এক্সপ্লেনেশন হারায় ফেলবেন। সো ডিপ লার্নিং এর ধরেন যখন এলএলএম টা গ্রো করা শুরু করে তখন এক্সপ্লেনেবল এআই নামে একটা পুরো ডোমেইন খুলে যায়, যে কিভাবে মডেল আউটপুট দিচ্ছে এটাকে এক্সপ্লেন করার জন্য পুরো একটা রিসার্চের ডোমেইন খুলে গেছে। এন্ড এটা এখন বলতে পারেন অন অফ দা লার্জেস্ট রিসার্চের ডোমেইন, যে এক্সপ্লেনেবল এআই প্রত্যেকটা জিনিসের জন্য, সেটা জ্ঞানের জন্য, এলএলএম এর জন্য। এন্ড এটা জরুরি। ধরেন আপনি আহ, খুব ভালো সফটওয়্যার বানাইতে পারবেন, মানে অপটিমাইজ সফটওয়্যার বানাইতে পারবেন যদি আপনি এআই মডেল গুলো ইউজ করতে পারেন। কিন্তু প্রবলেম হলো আপনি যদি এক্সপ্লেন না করতে পারেন, যখন ইউর আসবে, যখন কোনো প্রবলেম হবে, তখন আসলে ক্লায়েন্ট আপনার কাছে থাকবে না। বা এই জন্য সিকিউরিটি রিজনে অনেক সময় হলো ডিপ লার্নিং ইউজ না করে মেশিন লার্নিং মডেল গুলো ইউজ করা হয়। আর এরপরে ফেজ থ্রিতে আমরা হলো অ্যাডভান্স জেনারেটিভ অ্যান্ড এজেন্টস এইসব নিয়ে দেখবো। তো এখানে বলতে পারেন যতগুলো এলএলএম মডেল আছে সবগুলোই এনএলপির মডেল, অথবা এখন যেগুলো মাল্টি মডেল ওগুলো ভীষণ আর এনএলপি কম্বাইন্ড মডেল প্লাস ভয়েসও আছে, ভিডিও আছে। সো এরপরে মডিউল 4, 5 এগুলো এজেন্ট রিলেটেড, র্যাক রিলেটেড দেখবো। অ্যান্ড লাস্টে ফেজ 4 আমরা অ্যাকচুয়ালি হলো ডেপ্লয়মেন্ট, প্রোডাকশন এইসব
স্কেলিং নিয়ে দেখব। আর আমাদের ক্লাসের শিডিউল দেওয়া আছে হলো স্যাটারডে অ্যান্ড মানডে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এর মধ্যে হ্যান্ডস অন কোডিং থাকবে, কিছু কোড থাকবে এরকম স্লাইডে দেখানো, আহ, কিছু চিট কোডও থাকবে। অ্যান্ড এরপরে প্র্যাকটিক্যাল কিছু এক্সিকিউশন থাকবে যাতে ইজিলি আপনার হলে অ্যাসাইনমেন্টে কিভাবে করবে। আর সো অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট, যদি আপনি হেল্প লাগে যে কোনো সময় বলতে পারেন। সো অ্যান্ড এখন তো জিপিটি আছে, গুগল আছে, সো ইজিলি আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট আপনি যদি অনেক ভালো করে করেন আর নিজে থেকে ট্রাই করবেন একটু হলো ইনোভেটিভ ওয়েতে, মাল্টিপল ওয়েতে করার, তাহলে দেখা যাবে যে আপনার গ্রোথটা আরো বেশি ভালো হবে। আর লাইভ সাপোর্টের জন্য হলো আমরা ওয়েনেসডে 9টা থেকে 11টা সেম টাইম রাখা আছে, যদি আপনি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে কোনো প্রবলেম ফেস করেন বা যে কোনো কোশ্চেন থাকলে তখন আমরা এইটা ওখানে হ্যান্ডেল করি। আর প্রত্যেকটা সেশনে যেহেতু রেকর্ডেড থাকবে, তো আপনি যে কোনো সময় এটা আবার রিভিউ করতে পারবেন। সো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বলতে পারেন যেহেতু রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড দুইটা বিষয় অ্যাড করা, সো এটা একটা হাইব্রিড। দেখা যাবে কিছু বিষয় অনেকে খুব ভালো লাগতেছে, কিছু বিষয় ভালো লাগতেছে না। সো আপনি হালকা করে দেখে রাখতে পারেন, কারণ একদম স্কিপ করা অ্যাকচুয়ালি ঠিক হবে না। জাস্ট ধরেন 2 ঘন্টা 1 ঘন্টা ভিডিও একদম স্কিপ করা ঠিক হবে না। এখন হয়তো লাগতেছে না, বাট পরে হয়তো আপনার মনে পড়তে পারে আচ্ছা ওই জিনিসটা ওইখানে দেখছিলাম, এখন ওইটা তাহলে আরো ডিটেলস দেখা যাইতে পারে। সেই জন্য অ্যাকচুয়ালি পুরোপুরি স্কিপ করাটা ঠিক হবে না। সো যারা একাডেমিক্স এর ধরেন আছেন এখন, যারা ফ্রেশ গ্রাজুয়েট বা এখন আন্ডার গ্রাজুয়েশন আছেন, তারা দেখতে পারেন। আর এখানে মোটামুটি এআই যদি আপনার ইন্টারেস্ট থাকে বাট কোনো নলেজ না থাকে, তা আপনি শুরু করতে পারেন। কারণ আমরা এখানে পাইথন থেকে শুরু করছি এন্ড তারপর ডেভেলপমেন্ট পর্যন্ত নিয়ে গেছি। সো পাইথন থেকে যেহেতু শুরু করছি, তো আপনার অ্যাকচুয়ালি খুব একটা টেনশনের কিছু নাই যে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যদি নন সিএসই হন, বাট আপনার যদি ইন্টারেস্ট থাকে এন্ড টাইম থাকে, তাহলে আপনি করতে পারবেন। সো আপনাকে হয়তো একটু টাইম বেশি দেওয়া লাগবে, যেহেতু আপনার ধরেন অন্য বিষয়ে নলেজ কম আছে, বাট আপনি যদি টাইম দিতে পারেন তাহলেই হবে। আর যারা ধরেন যে ডোমেইন এক্সপার্ট আছে বাট খুব একটা টেক প্রফেশনাল না, যেমন এটা হইতে পারে ফিনান্সের, হেলথ কেয়ার অথবা সিভিলের অথবা মেকানিক্যাল, তারা হয়তো ডিরেক্টলি ধরেন এআই আমরা যে এক্সাম্পল গুলো দিব হয়তো ডিরেক্টলি তাদের ডোমেনের সাথে মিলবে না। বাট তারা যদি চায়, যেমন একটা মডেল, ধরেন কম্পিউটার ভিশনের যে মডেলটা আছে, এই মডেলটা আপনি রোডে যদি লাগান, তাহলে রোডে আপনি অনেকগুলো জিনিস ডিটেক্ট করতে পারেন। যে রোডে গাছের পরিমাণ কি আছে, ঢাকা থেকে ধরেন কক্সবাজার রোডে গাছের পরিমাণ কি আছে। একই মডেল আপনি যদি ঢাকা থেকে সিলেট রুটে লাগান, সেখানে ও গাছের সংখ্যা মাপে দিতে পারবে। আবার ওই মডেলকে আপনি যদি ডাটা দেন ট্রাক ডিটেক্ট করার বা বাস ডিটেক্ট করার, ও ওই রুটের বাস ডিটেক্ট করে দিতে পারতো। ইভেন ওই একই মডেল আপনি কক্সবাজার রুটের মডেল যদি আমেরিকাত লাগান, ও ট্রাকের আকৃতি যদি একই হয়, তাহলে ইজিলি করে দিতে পারবে। সো দেখা যাবে যে আপনার মডেল একই, আপনি ডাটাটা কি দিচ্ছেন এই ডাটার উপর ভিত্তি করে ও আসলে আউটপুট গুলো দিচ্ছে। সো মডেল বলতে পারেন এই জন্য ডাজন্ট ম্যাটার আপনি কোথায় ইউজ করতেছেন, আপনি যদি ডাটাটাকে ঠিক মতো নার্চার করে নিতে পারেন মডেলের যে ফরম্যাটে চাচ্ছে। যেমন মডেলের যে ফরম্যাট বলতে ধরেন আপনি ইমেজ নিয়ে যদি কাজ করেন, তাহলে ইয়েলো ভার্সন, যে কোনো ভার্সন মোটামুটি ইয়েলো V5 থেকে 12, 8, 13 যতগুলো হোক, মোটামুটি আপনার 400x400 পিক্সেল বা 600x600 পিক্সেল এরকম পিক্সেল হয়। সো ইমেজের একটা ধরেন সাইজ, একটা রেশিও, এই সাইজ যদি আপনি দেন, ওটা যদি গাড়ির ইমেজ হয় তাহলে ও গাড়ি ডিটেক্ট করবে, গাছ হলে গাছ ডিটেক্ট করবে। আপনি যদি ধরেন ওইটা, আমি একটা প্রজেক্ট করছিলাম হলো হোল স্লাইড ইমেজ ডিটেক্ট, মানে একটা হেলথ কেয়ার প্রজেক্ট ছিল, যে আমরা ব্লাড ক্লটিং ডিটেক্ট করার জন্য আর কি হোল স্লাইড ইমেজ নিয়েছিলাম, 2 টাইপের ব্লাড ক্লট ডিটেক্ট করতে পারবে। সো মডেল কিন্তু সেম মডেলই ছিল, ওই ইয়েলো মডেলই ছিল, যার ডাটা সেট চেঞ্জ করে দিয়েছে, এটা হেলথ কেয়ারে চেঞ্জ করতে পারছে। আবার আমার এক ফ্রেন্ড ছিল, ও অ্যাকচুয়ালি হলো আপনার ইসিজির যে ডাটা পাওয়া যায় ওইটা তো অনেকটা হলো ইয়ার মতো হয়, আহ, কি বলবো, কাইন্ড অফ উপরে যায় নিচে যায়, যেটা হয় আর কি হার্টের সিকোয়েন্স যেটা দেখা যায়। সো ওইটা একই মডেল ইউজ করে সে মোটামুটি ডিটেক্ট করতে পারছে যে হেলথ ডিজিজ কোন পর্যায়ে আছে। অ্যান্ড একজন আমাদের ব্যাচমেটই ছিল, ও অ্যাকচুয়ালি বাংলাদেশি যে গানগুলো আছে এবং আহ, পশ্চিম বাংলার যে গানগুলো আছে তাদের মধ্যে কিন্তু সিগনেচার নোডে কিছু পার্থক্য থাকে বেসিক্যালি।
আমাদের ভাষা এক হলেও দেখা যায় যে তারা তালবস্য অন্যভাবে বলে, ওয়ার্ড অন্যভাবে বলে, তো এইসব কিন্তু ডিটেক্ট করা যায় ইজিলি। সো আপনি যে ডাটা নিবেন মডেল ওইভাবে আপনাকে আউটপুট দিবে। এন্ড এরপরে কেউ যদি ধরেন অলরেডি সফটওয়্যার ডেভেলপার ফিল্ডে আছে, হয়তো ফুল স্ট্যাকে আছে বা ডাটা অ্যানালাইসিস এর নলেজ আছে, সে চাইলে এখানে এআই, ডাটা, এই জিনিসগুলো শিখে ইজিলি হলো রিলেট করতে পারবে। আর কেউ যদি রিসার্চের আইডিয়া নিয়ে থাকে তাহলে আমাদের রিসার্চ ডোমেনে যিনি আছে উনি হেল্প করতে পারবেন এই বিষয়ে বেশি। তো আমি কিছু অল্প কিছু দেখাইতে পারবো। সো এই জন্য বলতে পারেন আমাদের এই মডিউলটা বা কোর্সটার নাম দেওয়া হয়েছে জিরো টু এআই ইঞ্জিনিয়ার। সো আপনার যদি জিরো নলেজও থাকে, আই থিঙ্ক আপনি যদি ঠিক মতো টাইম ইনভেস্ট করেন তাহলে ইনশাল্লাহ এআই ফিল্ডে আপনি মানে একটা ভালো নলেজ হবে। এন্ড 6 মাস রেগুলার যদি আপনি যে কোনো বিষয় শেখেন, ওই বিষয়ে আপনি ভালো লেভেল একটা নলেজ পেয়ে যাবেন। অ্যাটলিস্ট বিগিনার লেভেলে থাকবে না, এটা কনফার্ম। আপনি ইন্টারমিডিয়েট অথবা তার থেকে উপরে যাইতে পারেন। সো একাডেমিক আর মোটামুটি টেস্টক্রাকে যে প্রোডাকশন ফোকাস যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা, তো এটার ডিফারেন্স বলতে পারেন যে একাডেমিতে অলমোস্ট ম্যাথমেটিক্যাল প্রুফস, হিস্টোরিক্যাল অ্যালগোরিদম এইসব কিছু দেখানো হয়, মানে ফোকাস থাকে ওইটা। আর এই কোর্সের অনেকটা ফোকাস থাকবে যে কিভাবে প্রোডাকশন রেডি সিস্টেম আপনারা বিল্ড করতে পারেন, এন্ড কিভাবে আপনার জিনিসটা যখন প্রোডাকশনে থাকবে তখন কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। যেমন খুব স্বাভাবিক যে যে কোনো জিনিস যখন প্রোডাকশনে থাকবে, লাইভ থাকবে, সেটা ভেঙে যাওয়ার চান্স আছে। অনেক রিজন থাকতে পারে, ইন্টারনেটের কারণে হইতে পারে, কোডের কোনো বাগ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। অ্যান্ড একাডেমিতে ধরেন স্লাইড বেস লেকচার্স থাকে, এইখানে অনেকটা হ্যান্ডস অন কোডিং হবে। আর উইকলি অ্যাসেসমেন্ট থাকবে, ল্যাব থাকবে, মাইলস্টোন বেস প্রজেক্ট থাকবে কিছু। অ্যান্ড একাডেমিকে ধরেন আপনার গ্রেড অ্যান্ড সার্টিফিকেটের একটা চিন্তা থাকে, বাট এখানে ধরেন আপনার জিনিসটা অ্যাসেসমেন্ট কিরকম হচ্ছে তার উপর একটা মার্কিং হবে। তারপর প্রজেক্ট গুলোতে একটা মার্কিং হবে। And, যে কোনো প্রবলেম এখানে ধরেন আপনি ডিসকাস করতে পারবেন ইমেল রিলেটেড। আর এখানে ধরেন যে আপনি চিন্তা করতেছেন শেখা নিয়ে, ভবিষ্যতে কিভাবে আপনি আপনার কেরিয়ার করবেন সেটা নিয়ে। তো যার কারণে এখানে ধরেন যে আপনার কনফিডেন্স গ্রো হবে। এন্ড কেরিয়ার একাডেমিক্সে দেখা যায় আপনার এই কনফিডেন্সটা আসে না। মানে ধরেন আমরা সবাই কাজ করি, শিখি কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য, হয়তো সেটা জবের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে। সো আই হোপ আপনারা আস্তে আস্তে এই জিনিসটা ক্যাচ করতে পারেন। সো আমাদের যে প্রজেক্ট গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ডিভাইড করা। যেমন মেশিন লার্নিং এর কিছু প্রজেক্ট যাবে 12টার মধ্যে কিছু, তারপর ডিপ লার্নিং এ আসবে, এলএলএম এ কিছু আসবে, দেন এজেন্টস তৈরি এন্ড এমএল। সো এটা এই 5 ভাগে ধরেন 12টা প্রজেক্টে ভাগ করা হবে। আর ক্যাপস্টোন প্রজেক্ট যেটা থাকবে ওইটা হলো আপনার এইটার মিক্স থাকবে, মানে হাইব্রিড হবে। আর ক্যাপস্টোন প্রজেক্টে অবশ্যই আপনার হলো ডেপ্লয় হইতে হবে। এন্ড এইটা আপনি মেশিন লার্নিং, এলএমএস বা এজেন্ট যে কোনো ভাবে পারেন, বাট ডেপ্লয়েবল ভালো কোড হইতে হবে। সো এটা মোটামুটি বেসিক টুল কিটের আইডিয়া, বাট এইটা শেষ না, মানে এইখানে জাস্ট যে বলতে পারেন একদম স্টার্টিং এ যেগুলো আমরা দেখবো ওইগুলো দেখবো। সো ফাউন্ডেশন লেভেলে আমরা পাইথন, এসকিউএল নিয়ে নলেজ আমাদের থাকবে, বাট আমরা পাইথনে বেশি ফোকাস করব। আর ভার্সনিং এর জন্য আমরা গিট ইউজ করবো। সো বলতে পারেন গিট এমন একটা প্যারামিটার যেটা আপনার ধরেন জবের ক্ষেত্রে হেল্প করতে পারে, আবার এইটা ধরেন আপনার ব্ল্যাক লিস্টেরও করতে পারে। সো যখন ধরেন একটা গিটে আমরা যাই তখন দেখি যে তার পুশ কতগুলো আছে, কমিট কতগুলো আছে। সো বেসিক্যালি দেখা যায় যারা যখন মানে পুশের কমিটের সংখ্যা দিয়ে আপনি বুঝতে পারবেন সে প্রজেক্টটা কত ডেপথে করছে। তো পুশের সংখ্যা যদি ধরেন যে 10-এর নিচে হয়, তাহলে বোঝা যায় যে সে প্রজেক্টটা কেবল শুরু করছে, বা সে প্রজেক্টটা অত ভালো বোঝে নাই। জাস্ট ধরেন হয়তো এখনকার যুগে হয়তো জিপিটি ইউজ করছে, ছোট ছোট কিছু চেঞ্জেস করছে। যখন 10-এর বেশি হয় বা 20 হয়, ডায়াগ্রাম থাকে, তখন আমরা বুঝি যে না, সে প্রজেক্টটা অ্যাকচুয়ালি বুঝছে। এখনকার যুগে জিপিটির হেল্প নিবে এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা এক্সপেক্ট করি যে সে আসলে জিপিটি হেল্প নিয়েই করুক বা ক্লড ইউজ করেই করুক। বাট তার নলেজ আছে কিনা, সে কি করতেছে, এটা ইম্পর্টেন্ট। তো গিটের কমিট দেখে বোঝা যায় যে সে প্রজেক্টে কতটা টাইম দিছে, ইফোর্ট দিছে ইজিলি।
তো এরপরে আমরা কোর এমএল ডিপ লার্নিং মডেলস, তো এর জন্য আমরা পাইটর্চ এন্ড সাইকিট লার্ন শিখবো। সো পাইটর্চ বেসিক্যালি আমরা ডিপ লার্নিং যে মডেল আছে এগুলোর জন্য দেখবো, আর সাইকিট লার্নটা আমরা দেখবো হলো আমাদের মেশিন লার্নিং যে মডেল গুলো আছে সেই মডেল গুলোর জন্য। এরপর আমরা যখন এআই ফ্রেমওয়ার্কস বা এলএলএম ফ্রেমওয়ার্কস এ যাবো, তখন আমরা ল্যাংচেইন, ল্যাংগ্রাফ, লামা ইন্ডেক্স, হাগিং ফেস, ওপেন এপিআই এসব দেখবো। আর ইনফ্রাস্ট্রাকচারে আমরা এডাব্লিউএস, ডকার, ফাস্ট এপিআই, গিটহাব অ্যাকশন। সো বেসিক্যালি এগুলো কিভাবে ইউজ করা হয়, কখন ইউজ করা হয়, একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড, এটা দেখা ট্রাই করব। সো এখানে বলতে পারেন যে আপনার কেরিয়ার কি হইতে পারে, এটা অনেকটা মানে 6 মাসের কোর্স কমপ্লিট করার পরে আপনি অ্যাকচুয়ালি বলতে পারেন না যে আমি এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট, বাট আপনি এমনও না যে আপনি বিজ্ঞানের লেভেলে আছেন, বাট আপনি কোনো জিনিসে একদম ডেপথে চলে গেছেন, এটা অ্যাকচুয়ালি অনেক রেয়ার হবে। মানে কেউ যদি ধরেন ডিরেক্টলি আমার সাথে কথা বলেন যে ভাই আমি শুধু এটাই করব, আপনি যদি এই বিষয়ে হেল্প করতে পারেন, এই বিষয়ে গাইড করেন, তাহলে তার ডেপথে যাওয়ার চান্সেস। বাট যেহেতু দেখেন আমরা কিন্তু অলমোস্ট সবই 4টা এই মুহূর্তে যেগুলো ট্রেন্ডিং আছে কভার করার ট্রাই করছি, দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসে হয়তো 1 মাসের একটু বেশি সময় দিব। সো প্রত্যেকটা জিনিস যখন আমরা কভার করতে যাচ্ছি তখন একটা বিষয়ে ডেপথ কম হবে, এটা খুবই স্বাভাবিক। সো যার কারণে দেখা যাবে আমরা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে ফুল বলতে পারবো, ডিপ লার্নিং হিসাবে ফুল বলতে পারবো, বাট অনেক ডেপথে যদি আমাদেরকে কোয়েরি করা হয় ইন্টারভিউতে, তখন আমরা অ্যাকচুয়ালি পারবো। এন্ড অ্যাকচুয়ালি খুবই রেয়ার বাংলাদেশে যে এরকম ডেপথে যাওয়া, এগুলো বলতে পারেন যে ফ্যাং যেগুলো কোম্পানি আছে, ফেসবুক, গুগল, অ্যামাজন, তাদের এরকম ডেপথে অপটিমাইজেশনের কাজ থাকে। সো বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন তাহলে মোর দ্যান, মানে এইটা মোর দ্যান এনাফ হবে কোর্সটা। বাট এখানে একটা জিনিস আছে যেটা হলো এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার যে কোর্সটা আছে, মানে যে পার্টটা আছে, এটা বাংলাদেশে এখনো আমি কোনো কোম্পানিতে দেখি নাই, এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বা এআই সলিউশন ইঞ্জিনিয়ার। বেসিক্যালি যারা ধরেন সিনিয়র পর্যায়ে যায় তাদেরকেই হলো একটা প্রোডাক্টের দায়িত্ব দেওয়া হয়, যে আহ, সে হয়তো সিনিয়র অথবা টেক লিড অথবা প্রজেক্ট ম্যানেজার, তখন তাকে হলো প্রজেক্টের ওনারশিপ দেওয়া হয়, তখন সে নিজেকে হলো এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার। বাট বিজ্ঞানার লেভেলে মোটামুটি আপনি ধরেন মেশিন লার্নিং, ডিপ লার্নিং অথবা এলএলএম ইঞ্জিনিয়ার, এজেন্ট ডেভেলপার, এমএলঅপস ইঞ্জিনিয়ার, এই সবই জব পাবেন, মানে এইসব দিয়ে সার্চ করে পাবেন। বাংলাদেশে এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার আসলে জুনিয়র লেভেলে আপনি পাবেন। সো এখানে ফাইনালি ডেলিভারেবল আর কেরিয়ার ডেভেলপমেন্ট যে জিনিসটা আছে, যে আপনার পোর্টফোলিও ভালো থাকবে, আপনার ধরেন গিটে 12টার মতো প্রজেক্ট থাকবে, আর ইন্ডাস্ট্রি লেভেলে একটা ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে, যেটা বলতে পারেন যে আপনি অলমোস্ট 12টা রিয়েল প্রজেক্টের মধ্যে হয়তো 5টা বা 6টাকে ওভারল্যাপ করেই করবেন। হয়তো ডোমেইন আলাদা হবে, ডাটা আলাদা হবে, কিন্তু দেখা যাবে যে টেকনিক অথবা মডেল এই 5টা বা 6টা ওভারল্যাপ করে হবে। এন্ড এগুলো মোটামুটি এমএল মডেল গুলো একটু ডিপ্লয় করা টাফ, আপনি রানেবল দিয়ে করতে পারেন, বা কিছু কিছু আপনি যদি একটু টাকা খরচ করেন তাহলে হয়তো জিসিফির যে ফ্রি আপনি 300 ক্রেডিটের মতো পান, এডাব্লিউএস এরকম 300 ক্রেডিটের মতো পান। তো এগুলো যদি ইউজ করেন তাহলে হয়তো আপনি মাল্টিপল প্রজেক্ট লাইভ রাখতে পারবেন ক্লাউড থেকে। সো আই থিঙ্ক ওইভাবে আপনি হলো মাল্টিপল লাইভ ডেপ্লয়েড প্রজেক্ট রাখতে পারবেন। সো আমরা বেসিক্যালি যদি আমরা ব্যাকএন্ড মডেল হিসাবে ডিপ্লয় করব, কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা ইজিলি হলো স্ট্রিমলিট একটু দেখাই দিব, যাতে স্ট্রিমলিটে আপনি ইজিলি হলো একটা ফ্রন্ট এন্ড বানিয়ে নিতে পারেন, যাতে আপনি ইজিলি শোকেস করতে পারেন আপনার প্রজেক্টে ইউআই একটা পেয়ে যান। আর আই থিঙ্ক যদি আপনি 12টা প্রজেক্ট, আপনার 13টা প্রজেক্ট টোটাল গিটহাবে থাকে, তাহলে আই থিঙ্ক আপনি যে কোনো, আপনার সিভিটা অনেক হার্ড হবে, একদম ভালো মানের একটা সিভি হবে যদি আপনি ভালোভাবে প্রজেক্ট গুলো কমপ্লিট করেন। এন্ড আমি ট্রাই করবো, এনশিওর করবো আপনাদেরকে পুশ করা, যাতে আপনারা ভালোভাবে প্রজেক্ট গুলো করতে পারেন। তো ইনশাল্লাহ, এন্ড এইটুকুই মোটামুটি। এন্ড এরপরে আই থিঙ্ক এই ডকুমেন্টে আপনাদের সবার সাথে শেয়ার করা হয়েছে, যেটা হলো আমরা ফলো করব কোর্সের মডিউল হিসাবে বা বলতে পারেন সিলেবাস হিসাবে। আহ, তো এখানে আমরা ট্রাই করবো যে মডিউল 0 যেটা, এটা আই থিঙ্ক আপনারা এটা সবাই দেখছেন। জাস্ট র্যাপ আপ করি। সো এখানে আমরা দেখেন এনভায়রনমেন্ট সেট আপ থেকে শুরু করছি, যাতে আপনি যদি কিছু নাও পারেন
আপনি ভিএস কোডে কিভাবে পাইথনকে সেট আপ করবেন, দেন প্রজেক্ট গুলো করার জন্য আপনার যে এনভায়রনমেন্ট সেট আপের প্রয়োজন হবে, ধরেন জুপিটারে করেন বা কোনটাতে করেন, বা অনেক সময় এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা নর্মালি করে থাকি। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে জিপিইউ এর ধরেন ক্লাউড অ্যাক্সেস পাবেন, ফ্রিতে খুবই কম ক্লাউড অ্যাক্সেস পাওয়া যায়। তো আমরা হয়তো এপিআই ইউজ করব, আর কিভাবে ফ্রি টায়ার ইউজ করে আপনি ধরেন মডেল ডিপ্লয় করতে পারেন এই জিনিসটা, সরি কোড ডিপ্লয় করতে পারেন, এটা আমরা দেখার পরে। এরপর পাইথনের ক্রাশ কোর্স আছে এন্ড এসেনশিয়াল লাইব্রেরি আছে, এন্ড পরে মেশিন লার্নিং এর মোটামুটি নোন সবগুলো মডেলই অ্যাড করা আছে। এর বাইরে আসলে রেয়ারলি কোনো মডেল ইউজ হয়। তো এরপরে আমাদের হলো ডিপ লার্নিং আছে। সো ডিপ লার্নিং আই থিঙ্ক মোটামুটি সবগুলো মডেলে আর্কিটেকচার আছে, যেটা অ্যাকচুয়ালি রিসার্চে যিনি আছে উনি আমি দুইজন মিলে আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো আর্কিটেকচার গুলো দেখানোর, যাতে ইজিলি আপনারা হলো বুঝতে পারেন। আর এনএলপি আই থিঙ্ক ট্রান্সফর্মার যে মডেলটা আছে এই মডেলটা আর্কিটেকচারকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো হবে। মানে এই মডেলটা আর্কিটেকচার আপনি যদি ইজিলি বোঝেন, তাহলে আপনার জন্য এলএলএম এর সাথে কাজ করা, এলএলএম ফাইন টিউন করা, দেন রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, এখানে কাজ করা ইজি হবে। আর বেসিক্যালি এখন যতগুলো ধরেন এআই রিলেটেড জব হয়, and তাদের ইন্টারভিউতে ট্রান্সফর্মার নিয়ে বেশি কোশ্চেন করা হয়, যেমন ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, ইন্টারনালি কিভাবে কাজ করে, টোকেনাইজেশন কি জিনিস, মাল্টি হেড সেলফ অ্যাটেনশন কি জিনিস, কিভাবে কাজ করে, পজিশনিং কোডিং কি। তো দেখা যায় যে ট্রান্সফর্মার রিলেটেড আপনার 5-6টা কোয়েরি থাকে। তো আই থিঙ্ক আমরা ট্রান্সফর্মারটা খুব ভালোভাবেই কভার করার ট্রাই করব। এন্ড এরপরে এলএলএম কে ইউজ করে কিভাবে আপনি হলো সফটওয়্যার তৈরি করতে পারেন, বা ওয়েবসাইট অ্যাপে এটা ইউজ করতে পারেন, ইন্টিগ্রেশন করতে পারেন, এটা দেখাবো। এন্ড এরপরে আমরা ট্রাই করব হলো প্রত্যেকটা মডেলই যেগুলো আমরা শিখতেছি এগুলোতে ছোট ছোট প্রজেক্ট তো থাকবে, কারণ ডাটা সেট থাকবে, সো মডেলও ট্রেন করে। এন্ড কিভাবে আপনি ইজিলি হলে এগুলোকে আস্তে আস্তে ডেপ্লয় লেভেলে নিয়ে যেতে পারেন, এটা আমরা দেখব। সো ডেপ্লয়ের জিনিসটা অ্যাকচুয়ালি এমএল অপস এবং এলএলএম অপস দুইটা আলাদা ডোমেইন আছে। এটা বাংলাদেশে যদিও ধরেন ডেডিকেটেড ডোমেইন বা ডেডিকেটেড জব খুব কম দেখা যায় এমএল অপস বা এলএলএম অপস, বাট খুবই সামান্য পরিমাণে আছে। বেশিরভাগ জবই আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার। তো বেসিক্যালি তারা ধরেন যেটা করে যে ডেপ্লয়ের জন্য আহ, যারা এআই ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে আসলে ডেপ্লয়ের জন্য ইউজ করে। সো এইখানে ধরেন কিছু লার্নিং এর টাইম দিয়ে সিআইসিডি পাইপলাইন কিছু শেখায়, দেন ডকার এডাব্লিউএস হয়তো তারা যদি ইউজ করে থাকে এডাব্লিউএস আর কুবারনেটিস শেখায়, তাদের ডেপ্লয়ের কাজটা কমপ্লিট করে থাকে। তো যার কারণে দেখা যায় যে আহ, এই পার্টিকুলার এই ডোমেইনের জন্য সার্কুলার খুবই কম থাকে। বাট ফরেন কান্ট্রি গুলোতে অ্যাকচুয়ালি তারা এটাকে আলাদা গুরুত্ব দেয়, মানে তাদের চিন্তা ভাবনা যখন বেশি থাকে, গড় থাকে, তখন অ্যাকচুয়ালি তারা আলাদা গুরুত্ব দেয়, যে স্কেল করার চিন্তা থাকে, মাল্টিপল কান্ট্রিতে প্রোডাক্ট যখন সেলের চিন্তা থাকে তখন তারা স্কেলিং এর চিন্তাটা করে থাকে। তো বাংলাদেশি এটা দেখা যায় ডেভঅপস ইঞ্জিনিয়ারদের মডেল ডেপ্লয় করে থাকে। তো আমি ট্রাই করবো হলো দেখানো যে কিভাবে আমরা কাজটা করে থাকি, আর এরপরে আপনারা গুগল করে দেন কুয়েরি করে আরো বেশি শিখতে পারেন। ক্যাস্টন প্রজেক্টটা অনেকটা অনেকগুলো আগে যে মডেল গুলো আছে, প্রজেক্ট গুলো আছে 12টা প্রজেক্ট, ওগুলো ওভারল্যাপ করেই হবে। দেখবেন যে আপনি মাল্টিপল মডেল ইউজ করতেছেন, পাইপলাইন তৈরি করতেছেন, পাইপলাইন ঠিক মতো কাজ করতেছে কিনা এটা ভ্যালিডেট করতেছেন, পাইপলাইনটা সিকিউর কিনা এটা আপনি চেক করতেছেন। যেমন ডাটা সিকিউরিটি ধরেন বাংলাদেশে নর্মাল যে প্রজেক্ট গুলো তাতে হয়তো কনসিডার করা হয় না, বাট যখন প্রজেক্টটা একটু ইন্টারন্যাশনাল হয়ে যায় তখন জিডিপিআর হিপা ল গুলোতে মেনটেন করা দরকার হয়। তো আমার মনে আছে যখন ডাব্লিউটিতে ছিলাম তখন কিছু প্রজেক্ট ডাটা আমাদেরকে দেওয়াই হতো না, মানে বাংলাদেশি পিপল যা তাদেরকে দেওয়া হতো না। টিমের মধ্যে যারা হলো জার্মানিতে ছিল তাদেরকে শুধু দেওয়া হতো, ইতালিতে ছিল তাদেরকে দেওয়া হতো। আর তাদের কাইন্ড অফ এদের একটা চিন্তা আছে যে বাংলাদেশে ডাটা দিলে সে ডাটা সিকিউর নাও থাকতে পারে। এটা হয়তো তারা অনেক খারাপ এক্সপিরিয়েন্স দেখছে, এবং কিছুদিন আগে আপনি মেবি হয়তো জানেন, নিউজে আসছিল যে স্বপ্ন থেকে ডাটা চুরি হয়ে গেছে, মানে টাটা বের হয়ে গেছে। সো এটা তাদের ইন্টারনালি এমপ্লয় করছে। সো অনেকটা ইজি তুলনামূলক ভাবে অন্য কান্ট্রি তুলনায় বাংলাদেশে ধরেন ডাটা সিকিউরিটি হ্যান্ডেল করা বা প্রোভাইড করা।
ওকে, আই থিংক এই সবই ছিল আজকের জন্য।